হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আজ আমি পড়াবো অ্যাসিডের ভৌত ধর্ম। ঠিক আছে, অর্থাৎ প্রথমটা পড়াচ্ছি হচ্ছে ভৌত ধর্ম। ঠিক আছে, এরপর রাসায়নিক ধর্ম অর্থাৎ বিক্রিয়াগুলো পরে আলোচনা করব। তাহলে এখন দেখো ভৌত ধর্ম কি। তাহলে এর বর্ণগন্ধ কীরকম হয়? এটা সাধারণত বর্ণহীন হয় এবং এক থেকে প্রথম তিনটে কার্বন অর্থাৎ ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড এগুলো তোমার তরল অবস্থায় থাকে। তখন 4 বা 4-এর বেশি অর্থাৎ 9 নম্বর কার্বন সংখ্যা পর্যন্ত কার্বক্সিলিক অ্যাসিডগুলো তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত তরল পদার্থ হয়, তৈলাক্ত পদার্থ হয়। ঠিক আছে, 10-এর বেশি যখনই হয়ে গেল, 9-এর পরে অর্থাৎ 10 বা তার বেশি কার্বন সংখ্যা কার্বক্সিলিক অ্যাসিড যখনই হয়ে যায় ওটা তখন কঠিন পদার্থে পরিণত হয়ে যায়। ঠিক আছে, ওকে। এরপরে আসছি এর দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা বা সলিবিলিটি কি হয়? 4 নম্বর কার্বন সংখ্যা পর্যন্ত কার্বক্সিলিক অ্যাসিডগুলো জলে মোটামুটি দ্রাব্য, তার বেশি যখনই হয়ে যায় তখন কি কার্বন সংখ্যার হাইড্রোকার্বন পার্টটা বেড়ে যাওয়ার জন্য জলের দ্রাব্যতাটা কমে যায়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। ঠিক আছে, তাহলে 4-এর কম সংখ্যক কার্বনের কার্বক্সিলিক অ্যাসিডগুলো জলে দ্রাব্য হয়। কেন দ্রাব্য হয়? কারণ জলের সঙ্গেও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন করতে পারে। ইন্টারমলিকুলার অর্থাৎ আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন করে। ঠিক আছে, কীভাবে করে দেখো। তাহলে এখানে কার্বন ডেল্টা প্লাস ডেল মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে এই প্লাস মাইনাস এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন করবে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন করবে, এদের মধ্যে হাইড্রোজেন, এরকম করে চারিদিক দিয়ে কার্বক্সিলিক অ্যাসিডগুলো জলের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে ও ডিজলভ হয়ে যায় অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়। কেমন? ওকে। এবার আসছি কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ফুটনাঙ্ক অন্যান্য তোমার সম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেন বা অ্যালকিন বলো বা তোমার কার্বনিল যৌগ অথবা ইথার, এদের তুলনায় তোমার কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক যথেষ্ট বেশি হয়, একটু বেশি হয়। কেন হয়? কারণ কার্বক্সিলিক অ্যাসিড নিজেদের মধ্যে ডাইমার অর্থাৎ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ইন্ট্রা মানে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, করে ও কি করে ডাইমার হয়ে থাকে, এক্সিস্ট করে। তাহলে গঠনটা কীরকম দেখো। ঠিক আছে, তাহলে এখানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন, এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। তাহলে এই মাইনাস আর প্লাস এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন গঠন হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এদের যে ডাইমার ফরমেশনটা হলো অর্থাৎ দুটো অণু পরস্পর যুক্ত হলো, এই ডাইমারটা তোমার এদের যে হাইড্রোজেন বন্ধনটা একটু বেশি স্ট্রং হয়। কেন হয়? কারণ এখানে একটা রেজোনেন্স হয়। কীরকম দেখো, এই যে অক্সিজেনের লোন পেয়ারটাও রেজোনেন্সে অংশগ্রহণ করে। তাহলে আমরা কি পাবো দেখো, এখানে ডাবল বন্ডও হয়ে গেল। ঠিক আছে, এখানে মাইনাস হয়ে গেল, এখানে ডাবল বন্ডও হয়ে গেল, এর উপরে মাইনাস। অক্সিজেনটা হয়ে গেলো প্লাস, অক্সিজেনটা হলো প্লাস। তাহলে এই প্লাস মাইনাস চার্জ ক্রিয়েট হওয়ার জন্য এদের মধ্যে হাইড্রোজেন বন্ধনের আকর্ষণ বলটা আরও বেশি স্ট্রং হয়, যার জন্য অন্যান্য তোমার কার্বনিল যৌগের তুলনায় তোমার কার্বক্সিলিক অ্যাসিডের বয়েলিং পয়েন্টটা বেশি হয়, কারণ এদের বন্ধনটাকে ভাঙতে বেশি পরিমাণ তাপশক্তি প্রয়োজন হয়। কেমন? ওকে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে কার্বক্সিলিক অ্যাসিডের যে সিও বন্ধন দৈর্ঘ্যটা আর অ্যালডিহাইড বা কিটোন এদের যে সিও বন্ধন দৈর্ঘ্যটা ওদের তুলনায় কার্বক্সিলিক অ্যাসিডের বন্ধন দৈর্ঘ্যটা একটু বেশি হয়। ঠিক আছে, কেন হয়? কারণ এখানে অক্সিজেনের লোন পেয়ারের সঙ্গে এই অ্যাসিডের কি একটা রেজোনেন্স হয়। তাহলে কি পাবো? আর সিও মাইনাস ডাবল বন্ড OH প্লাস। তাহলে এখানে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সিও যে গ্রুপটা ছিল এখানে ডাবল বন্ড আছে, আবার রেজোনেন্স করে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়, যার জন্য এর বন্ধন দৈর্ঘ্যটা স্লাইটলি বেশি হয়। কার তুলনায়? কার্বনিল কার্বনের সিও বন্ধন দৈর্ঘ্যের তুলনায়। ওখানে কোনো রেজোনেন্স পসিবল হয় না, যার জন্য ওখানে ওই ক্ষেত্রে ওরকম হয় না। তাহলে এর ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল দেখা যাচ্ছে 123 PM এর বন্ধন দৈর্ঘ্য, আর এর কার্বনিলের বন্ধন দৈর্ঘ্য সিও বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে 120 PM পিকোমিটার। বোঝা গেল? ওকে। এরপর আসছি গলনাঙ্ক, কার্বক্সিলিক অ্যাসিডের গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কখন হবে? যখন ওটা কঠিন হবে, অর্থাৎ কার্বন সংখ্যা 9-এর বেশি হবে, 10, 11, 12 এরকম যদি কার্বন সংখ্যার কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে তার ক্ষেত্রে তোমার গলনাঙ্ক তখন
মেজার করা হয়। ঠিক আছে, তাহলে এখানে দু ধরনের কেস হতে পারে। কীরকম? এখানে প্রথমটা গেছে জোড় সংখ্যক কার্বন সংখ্যা। দেখো এখানে 1 2 3 4টা কার্বন, আর এটা গেছে বিজোড় সংখ্যক কার্বন সংখ্যার অ্যাসিড 1 2 3 4 5। তাহলে তোমার জোড় সংখ্যক কার্বনের যে অ্যাসিডটা থাকবে, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি হয়, মিথাইল গ্রুপগুলো, প্রান্তীয় গ্রুপগুলো বিপরীত দিকে থাকে। থাকার জন্য এদের যে আরেকটা অণু বা আরও অণুগুলো যে আছে ওদের মধ্যে এগুলো তোমার খাপে খাপে সেট হতে পারে, বসতে পারে। তাহলে বসলে কী হবে, ওদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেড়ে যাবে। তাহলে বাড়লে কী হবে, এর গলনাঙ্ক তোমার একটু বেশি হবে। কার তুলনায়? ওর তুলনায়। কারণ এখানে প্রান্তীয় CH3 গ্রুপ আর তোমার COOH গ্রুপটা একই দিকে থাকার জন্য এদের মধ্যে তোমার খাপে খাপে ঠিকঠাক বসতে পারে না কার্বোক্সিলেটগুলো। কোনগুলো? যখন বিজোড় সংখ্যক কার্বন থাকে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আন্তঃআণবিক আকর্ষণ বলটা একটু কমে যায়। তাহলে ওদের সেই জন্য তোমার গলনাঙ্কটা জোড় সংখ্যক কার্বন সংখ্যার অ্যাসিডের তুলনায় একটু কম হয়। বোঝা গেল? ওকে, এরপর আসছি অ্যাসিডের অ্যাসিডিক প্রপার্টিস অফ কার্বক্সিলিক অ্যাসিডস, অর্থাৎ অম্লধর্মিতা, কার্বক্সিলিক অ্যাসিডের অম্লধর্মিতা। তাহলে এখানে কিছু অ্যাসিড আলোচনা করব, কার অম্লধর্মিতা বা অ্যাসিডিক প্রপার্টিস বেশি, কার কম। ঠিক আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের তোমার অ্যাসিডিটি বা আম্লিকতা দুটো বিষয়ের ওপর নির্ভর করবে। একটা হচ্ছে প্রোটন দানের ক্ষমতা, যে যত বেশি প্রোটন দান করবে সে তত বেশি অ্যাসিডিক হবে বা আম্লিক হবে। আরেকটা নির্ভর করছে সেই প্রোটন দানের পর যে কনজুগেট বেসটা পাবো, অর্থাৎ অনুবন্ধী ক্ষারক যেটা পাচ্ছি, সেই অ্যানায়নটা বা ক্ষারকটার স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্বের ওপর নির্ভর করবে। তাহলে দুটো পয়েন্ট, একটা হচ্ছে প্রোটন দানের ক্ষমতা, আরেকটা প্রোটন দানের পর যে অ্যানায়নটা পাবো বা কনজুগেট বেস পাবো তার স্থায়িত্বের ওপর নির্ভর করবে। ঠিক আছে, তাহলে দেখো কীরকম হয়। তাহলে এটা যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, আর মানে যে কোনো অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে এখানে কি হবে, অক্সিজেন যে লোন পেয়ার আছে ও কি করবে, CO গ্রুপের তোমার মাইনাস আই এফেক্ট আছে, তাহলে কিটো গ্রুপ মাইনাস এফেক্ট হলে ও বন্ধন ইলেকট্রন ওর দিকে আকর্ষণ করবে। তাহলে এই যে টানলো, অক্সিজেনের উপর মাইনাস চার্জ উঠে গেলো। তাহলে রেজোনেন্সটা কীরকম পাবো, দেখো এখানে তাহলে কি হলো, অক্সিজেনের ওপর প্লাস চার্জ হলো। তাহলে প্লাস চার্জ হওয়ার জন্য কি হবে, এই OH বন্ধনটা দুর্বল হয়ে যাবে। কারণ কি, অক্সিজেন হচ্ছে তীব্র তড়িৎ-ঋণাত্মক মূল, অর্থাৎ হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ও কি করবে, প্লাস থাকতে চাইবে না, মাইনাস হতে চাইবে। তাহলে কি করে, বন্ধন ইলেকট্রন জোর এর দিকে বেশি করে টানবে, ফলে H+টা বের হতে চাইবে। ঠিক আছে, তো CO গ্রুপের মাইনাস এফেক্টের জন্য এই ঘটনাটা ঘটলো। তার মানে বন্ধন ইলেকট্রন জোর এই দিকে হবে এবং OH বন্ধনটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কেমন? এইবার ধরে নিলাম H+টা বেরিয়ে গেল। ঠিক আছে, মানে প্রোটনটা H+ হয়ে বেরিয়ে গেল। তাহলে আমরা কি পাবো, তাহলে এটা ছিল অবিয়োজিত কার্বক্সিলিক অ্যাসিডের রেজোনেন্স গঠন। এবার H বেরিয়ে যাওয়ার পর যে অ্যানায়নটা পাবো, অর্থাৎ কনজুগেট বেস অনুবন্ধী ক্ষারক পাবো, তার গঠনটা কীরকম হবে, এরকম পাবো। তাহলে এটাই হচ্ছে তোমার সেই ক্ষারকটা। তাহলে কী করবে, রেজোনেন্স করবে। তাহলে আমরা এই দুটোই রেজোনেন্স গঠন পাবো, এই অনুবন্ধী ক্ষারকটার, আর কোনো গঠন হবে না। তাহলে এইটাকে বলা হয় তোমার সমতুল্য রেজোনেন্স গঠন, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল স্ট্রাকচারস। ঠিক আছে, তাহলে এরকম যদি গঠন আকৃতির রেজোনেন্স হয় তাহলে এই ক্ষেত্রে এরা এক্সট্রা স্টেবল হয়। ঠিক আছে, সেটা ক্লাস 11-এর রেজোনেন্সের ওই যে পার্টে পড়ে নিয়েছো। কেমন? তাহলে এরকম যদি ইকুইভ্যালেন্ট রেজোনেন্স গঠন হয় কোনো অ্যানায়নের, তাহলে সেটা এক্সট্রা স্টেবল হয়। মনে থাকবে? ওকে, তাহলে এবার এই অ্যানায়নটা যদি স্টেবল হয় তাহলে কি হতে চাইবে, H+ হয়ে বের হতে চাইবে। তাহলে H+ হয়ে বের হয়ে কী হবে, যে অ্যানায়নটা পাবো ওটা তো স্টেবল, সেই জন্য H+টা বেরিয়ে যাবে, বেরিয়েও স্টেবল একটা অ্যানায়ন আমরা পেয়ে যাব। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সাম্য ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, Ka এবং Pk। তো এই ব্যাপারটা ক্লাস 11 ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার চ্যাপ্টারে তোমরা পড়েছো, তো হালকা করে এখানে বলছি। দেখো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আছে যে কোনো, জলীয় দ্রবণে অ্যাসিডটা বিশ্লেষিত হয়ে এরকম
কার্বক্সিলেট আয়ন পাবো এবং H3+ আয়ন বা H+ আয়ন পাবো, ঠিক আছে। তাহলে এর তোমার সাম্য ধ্রুবকটা কী হবে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, তাহলে RC মাইনাস বাই RCOOH ওয়াটার, এটা পাবো। তাহলে সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা এটা পেলাম। এবার এর বিয়োজন ধ্রুবকটা কি হবে সেটাকে ধরে নিলাম KA ইকুয়াল টু K ইকুইলিব্রিয়াম ইন্টু H2। তাহলে K ইকুইলিব্রিয়াম ইন্টু ওয়াটার দিয়ে যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে ওয়াটারটা উপরে ওয়াটার তাহলে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এই পোর্শনটা। তাহলে আমরা কি লিখতে পারি? বলা হয় তোমার অ্যাসিডিটি কনস্ট্যান্ট বলা হয় বা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তাহলে সেটা হচ্ছে কে ইকুয়াল টু আমরা এটা পেলাম, বোঝা গেল। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটার মধ্যে তোমার H3+ এর পোর্শনটা ওপরে আছে, কেমন? তাহলে তোমার যে অ্যাসিড যত বেশি H+ ত্যাগ করবে, ঠিক আছে, সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হয়। তাহলে কেন হয়? এবার H+ যত বেশি ত্যাগ করবে তার মানে কি ওপরে H3+ আয়নটা বেড়ে যাচ্ছে, তাহলে বাড়লে কি হবে? তাহলে ওপরে পোর্শনটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ K ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তার মানে এক কথায় বলতে গেলে K ভ্যালু যার বেশি হবে তার অ্যাসিডিটিও বেশি হবে, আর K ভ্যালু যার কম হবে তার অ্যাসিডিটি বা আম্লিকতাও কম হবে, ঠিক আছে। এইবার Kটাকে যদি আমরা PK দিয়ে রিপ্লেস করি তাহলে কি লিখতে পারি? PK ইকুয়াল টু মাইনাস log KA। তাহলে এরকম একটা এক্সপ্রেশন পাবো, PK ইকুয়াল টু মাইনাস log K। এবার তোমাদের বইয়ে অ্যাসিডিটির মাত্রাটা তোমাদের PK ভ্যালু দিয়ে বোঝানো আছে, ঠিক আছে। তাহলে K এর জায়গায় PK দিয়ে লিখবো। তাহলে PK মানে কি? মাইনাস log K, অর্থাৎ K ভ্যালুটা যা হবে তার মাইনাস নেগেটিভ লগারিদম। তাহলে উল্টোটা হবে, যদি K ভ্যালুটা বেশি হয় তাহলে PK ভ্যালুটা কম হবে, অর্থাৎ যে অ্যাসিডের PK ভ্যালুটা কম তার আম্লিকতা বেশি, আর যে অ্যাসিডের PK ভ্যালুটা বেশি তার আম্লিকতা কম। সামারি করে বলতে পারি PK ভ্যালু যার বা যে অ্যাসিডের ভ্যালুটা বেশি হবে, মোর ভ্যালু, অর্থাৎ যার ভ্যালু বেশি তার অ্যাসিডিক প্রপার্টিসটা কী হবে? কম হবে, লেস অ্যাসিডিক। আর PK ভ্যালুটা যার লেস ভ্যালু হবে, অর্থাৎ কম ভ্যালু হবে, ভ্যালুটা কম হবে, তার অ্যাসিডিক প্রপার্টিসটা বেশি হবে। ব্যাস, তাহলে এইটা মাথায় ঢুকিয়ে নাও, কেমন? দেখো, ফর্মিক অ্যাসিডের PK ভ্যালু 3.77 আর অ্যাসিডিক অ্যাসিডের PK ভ্যালু 4.76। তাহলে কার ভ্যালুটা কম? ফর্মিক অ্যাসিডের ভ্যালুটা কম। তাহলে ফর্মিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হবে, কার তুলনায়? অ্যাসিডিক অ্যাসিডের তুলনায়, যেহেতু ওর ভ্যালুটা ওর তুলনায় বেশি। তাহলে যার বেশি হয়, কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহল এদের অম্লধর্মিতার তুলনা, ঠিক আছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ভার্সেস অ্যালকোহল, ঠিক আছে। যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, যে কোনো একটা অ্যালকোহল আছে, তাহলে এদের মধ্যে কে বেশি অ্যাসিডিক আর কে কম। তাহলে দেখো, অ্যাসিডটা তোমার রেজোন্যান্স রাখছি, এই ক্ষেত্রে দেখো এখানে প্রথম যে রেজোন্যান্স গঠনটা দেখিয়েছি ওটা অবিয়োজিত কার্বক্সিলিক অ্যাসিডের রেজোন্যান্স গঠন। তাহলে এখানে কি হচ্ছে? CO গ্রুপের মাইনাস এফেক্টের জন্য, যেটা আগেও বুঝিয়েছি, তাহলে অক্সিজেনের লোন পেট রেজোন্যান্স এইদিকে করছে এবং অক্সিজেনটা পজিটিভ হয়ে যাওয়ার জন্য OH বন্ধনটা এখানে দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ব্রেকেজটা হয়ে H+ হয়ে বেরিয়ে যাবে, বের হলে কি হবে? তাহলে অক্সিজেনটা নিউট্রালাইজড মাইনাস চার্জ হয়ে যাবে অ্যানায়ন, যেটা কিনা স্টেবল, কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন। এবং তারপরে কী হবে? যে অ্যানায়নটা পেলাম, তাহলে এটা বিয়োজিত কার্বক্সিলিক অ্যাসিডের রেজোন্যান্স গঠন, এখানে সেই অ্যানায়নটা ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স গঠন করছে। তাহলে অ্যানায়নটা বেশি স্টেবল হওয়ার জন্য H+টা বের হতে চাইবে, তাহলে বেরিয়ে গিয়ে ও স্টেবল একটা অ্যানায়ন বা কনজুগেট বেস পেয়ে যাবো। তাহলে বোঝা গেলো। তাহলে এর জন্য এর অ্যাসিডিকটা বেশি অ্যাসিডিক হবে কম্পারিজন টু অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে কী হয়? দেখো এখানে H+টা যদি মিডিয়ামে বেরিয়ে যায় তাহলে কী হবে? এটা অ্যালকক্সাইড আয়ন পাবো, এটা ছিল কার্বক্সিলেট আয়ন,
আর এটাকে বলা হয় অ্যালকক্সাইড আয়ন, ঠিক আছে। তাহলে সেই অ্যালকক্সাইড আয়নটা তোমার এখানে কোনো রেজোনেন্স পসিবল নয়। কার্বক্সিলেট আয়নে যেরকম হয়েছিল, ওর অ্যালকক্সাইড আয়ন যেহেতু অ্যালকাইল গ্রুপ আছে আর কোনো পাই বন্ধন কিছু নেই, তাহলে রেজোনেন্স পসিবল না। উপরন্তু অ্যালকাইল গ্রুপের প্লাস ইফেক্ট থাকার জন্য ইলেকট্রন ডেন্সিটি এর দিকে ঠেলছে, অক্সিজেনের উপর মাইনাস ইলেকট্রন ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে, তার মানে স্টেবিলিটিটা কমে যাচ্ছে। তাহলে সেই জন্য তোমার অ্যালকোহলের যে অ্যালকক্সাইড বা কনজুগেট বেসটা পাবো তার স্টেবিলিটিটা কম কম্পারিজন টু কার্বক্সিলেট আয়ন। সেই জন্য এর এই অ্যালকোহলের অ্যাসিডিটিটা তোমার কম হয়, এইচ প্লাসটা বের হতে চায় না, আর অ্যাসিডের ক্ষেত্রে এইচ প্লাসটা ইজিলি বের হয়ে যায় এবং অ্যানায়নটা স্টেবল হয়। তাহলে বোঝা গেল, সেই কারণে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হবে সবসময় কার তুলনায়? অ্যালকোহলের তুলনায়। বোঝা গেল? এরপর আসছি কার্বক্সিলিক অ্যাসিড ভার্সেস ফেনল, ঠিক আছে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ভার্সেস ফেনল, তাহলে এই দুটোর মধ্যে কার আম্লিকতা বেশি হবে এবার ডিসকাস করবো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে তো রেজোনেন্স গঠনটা এরকম একটু আগেই বোঝালাম। তাহলে এখানে কি হয়েছে, এই ওপরের গঠনটার মধ্যে তোমার চার্জের সেপারেশন হয়েছিল, তাহলে প্লাস মাইনাস হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে চার্জের সেপারেশন তোমার হয়নি, খালি মাইনাস চার্জটাই এখানে সেম রকম রেজোনেন্স গঠন করে রয়ে গিয়েছে, তাই না? তাহলে এখানে প্লাস কোনো ক্রিয়েশন হয়নি, যেটা কিনা এখানে অক্সিজেন ওপর প্লাস হয়েছিল, এখানে কোনো অক্সিজেন ওপর প্লাস চার্জ নেই। সেই জন্য এর রেজোনেন্স গঠনের তুলনায় এর রেজোনেন্স গঠনটা বেশি স্টেবল, ওই জন্য এইচ প্লাস বেরিয়ে গিয়ে এটা তৈরি হতে চায় অ্যানায়নটা বেশি স্টেবল হওয়ার জন্য। তাহলে এটা ইকুইভ্যালেন্ট রেজোনেন্স গঠনের জন্য এটা তোমার যা হলো স্টেবিলিটি হলো। এবার ফেনলের ক্ষেত্রে কী হয় দেখো, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, রেজোনেন্স গঠনটা আঁকছি না, আমি ডিরেক্ট তোমার অ্যানায়নটা বোঝাতে চাইছি, ঠিক আছে। তাহলে ফেনল থেকে তোমার এইচ প্লাসটা মনে করো বের হয়ে গেল, বের হয়ে কী হলো, মাইনাস চার্জ আয়ন পেলাম, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। তাহলে এ কী করো, বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে ইনভলভ থাকবে। তাহলে কীরকম রেজোনেন্স হবে, এটা এখানে পড়লো, এই পাই বন্ধনটা উঠলো, মাইনাস এটা আবার পড়বে, এটা এখানে উঠলো, এরকম করে সার্কুলেট করতে থাকবে পাই বন্ধনটা, অর্থাৎ রেজোনেন্স ঘটতে থাকবে। এটা গেল, এটা উঠলো, পরের বার এটা নামবে, এটা উঠে আবার আমরা ঘুরে এই গঠনটা পেয়ে যাব। তাহলে এটা গেল তোমার ফেনক্সাইড আয়নের রেজোনেন্স গঠন। কেমন? তাহলে এখানে দেখো একমাত্র এই গঠনটাই বেশি স্টেবল, বাকিগুলো স্টেবিলিটি তোমার কম। কেন? কারণ এখানে দেখো কার্বন তো নর্মাল অবস্থায় ছিল, এখানে দেখো কার্বনগুলোর উপরে তোমার মাইনাস চার্জ তৈরি হয়েছে, কিন্তু কার্বন তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নয়, ওর ইলেকট্রোনেগেটিভিটি খুবই কম, সেই জন্য লেস ইলেকট্রোনেগেটিভ কার্বনের ওপর মাইনাস চার্জ চলে আসার জন্য এই রেজোনেন্স গঠনগুলোর স্টেবিলিটিটা কম হয় বা এর অবদান রেজোনেন্সের মধ্যে কম হয়, কিন্তু একমাত্র এই গঠনটাই শুধু স্টেবল ফেনক্সাইড আয়নটা, ঠিক আছে। তো যার জন্য কম্পারিজন টু কার্বক্সিলিক অ্যাসিড, ওখানে ইকুইভ্যালেন্ট রেজোনেন্স গঠন হওয়ার জন্য ওটা এক্সট্রা স্টেবল হয়েছিল, তাহলে ওর ক্ষেত্রে অ্যাসিডিটিটা সবসময় বেশি হবে, আর এর ক্ষেত্রে এই রেজোনেন্স গঠনগুলো তোমার দুর্বল হওয়ার জন্য এর তোমার অ্যাসিডিটিটাও কম হবে, ঠিক আছে। আসছি অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডের। অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডের তোমার আপেক্ষিক তীব্রতা অর্থাৎ আম্লিকতার তীব্রতা, কোন অ্যাসিডটা কত বেশি তীব্র বা কত কম তীব্র হবে সেটা নিয়ে এবার কম্প্যারিজন করব, ঠিক আছে। তাহলে এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে, একটা কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি কোনো ডিরেক্ট প্লাস আই ইফেক্ট কোনো গ্রুপ যুক্ত থাকে অর্থাৎ ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, এবং আরেকটা সেকেন্ড কেসে আলোচনা করব যখন কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ডিরেক্ট কোনো মাইনাস আই ইফেক্ট গ্রুপ অর্থাৎ ইলেকট্রন আকর্ষী গ্রুপ যুক্ত থাকবে তখন কি ঘটবে, ঠিক আছে। এই দুটো কেস আলোচনা করব। তাহলে প্রথমটা আসছি তোমার প্লাস আই ইফেক্ট কোনো গ্রুপ অর্থাৎ ইলেকট্রন বিকর্ষী গ্রুপ যদি যুক্ত থাকে তখন কি ঘটবে, ঠিক আছে। তাহলে ধরে নাও আর যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে আর অ্যালকাইল গ্রুপটার কি ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট আছে বা ইলেকট্রন বিকর্ষী ইলেকট্রন ঠেললে কি হবে, তাহলে এদিকে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, এদিকে ইলেকট্রন বেড়ে গেল, ফলে ওইচ বন্ধনটা তোমার আর গ্রুপ ইলেকট্রন ঠেলার জন্য অক্সিজেনের ওপর ইলেকট্রন ঘনত্ব তোমার বেড়ে গেল, তাহলে ওইচ বন্ধনটা তোমার স্ট্রং হয়ে গেল অর্থাৎ ভাঙতে চাইবে না। তার মানে ওইচ বন্ধনটা কখন ভাঙবে,
যখন অক্সিজেনের ওপর ইলেকট্রনের ঘাটতি হবে, তাহলে ইলেকট্রন ঘাটতি হলে কি হবে, ও ইলেকট্রন বন্ধন ইলেকট্রন এইদিকে টানতে চাইবে, তখন H+ হয়ে ইজিলি বের হতে চাইবে, তাই না? তাহলে এবার অক্সিজেনের ওপর যদি ইলেকট্রনের ঘাটতি না হয়, উপরন্তু ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তাহলে H+ হয়ে তো বের হতে চাইবে না, তাই না? তাহলে এই বন্ধনটা স্ট্রং হয়ে গেল। তো সেই কেসটাই এখানে ঘটেছে যে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ঠেলছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল। তাহলে কী করবে, অক্সিজেন হাইড্রোজেনকে আর টানতে পারছে না, তাহলে বন্ধনটা শক্তিশালী হয়ে গেল, অর্থাৎ এর তোমার বন্ধন বিয়োজনতা বা ব্রেকেজ অফ OH বন্ধনটা কম হবে, সেই জন্য এর আম্লিকতাটা কমে যাবে। বোঝা গেল? তাহলে দেখো এরকম কিছু গ্রুপ যদি নেওয়া যায়, তাহলে কার অ্যাসিডিটি বেশি হবে, কার কম হবে। ধরে নাও CH3COOH অ্যাসিডিক অ্যাসিড, তাহলে মেয়েদের প্রতিস্থাপিত করে দাও। এখানে কি আছে, একটাই মিথাইল গ্রুপ আছে, ও ইলেকট্রন ঠেলছে। এখানে দেখো ইথাইল গ্রুপ আছে, ও বেশি করে ঠেলবে এর তুলনায়, তাহলে এ যে পরিমাণ ঠেলছে এ বেশি করে ঠেলছে, তাহলে এই বেশি করে ঠেললে OH বন্ধনটা আরও শক্তিশালী হয়ে যাবে, তাহলে এর তুলনায় এটা অ্যাসিডিটি বেশি হবে। আচ্ছা, এবার এখানে দেখো আরও মিথাইল গ্রুপ বেড়ে গেছে, অ্যালকাইল গ্রুপ বাড়লে কী হবে, ও আরও বেশি পরিমাণে ঠেলবে, OH বন্ধনটা আরও স্ট্রং হয়ে গেলো, তাহলে এর অ্যাসিডিটি এদের তুলনায় কমে গেল। তাহলে এখানে দেখো 3টা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে ও কী করবে, এরা বেশি করে ইলেকট্রন তুলবে, আরও বেশি করে OH বন্ধনটা স্ট্রং হয়ে যাবে, অর্থাৎ অক্সিজেনের উপর ইলেকট্রন বা কার্বক্সিলিক অ্যাসিডের উপর কার্বক্সিলেট আয়নের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, অর্থাৎ OH বন্ধনটা তোমার ভাঙতে চাইবে না। তাহলে এগুলো যত অ্যালকাইল গ্রুপ ধীরে ধীরে বাড়ছে বা প্লাস ইফেক্ট প্রভাব বাড়ছে, তত অ্যাসিডিটিটা ডিক্রিজ করছে। কেমন? ঠিক আছে, ওকে। ধরে নাও এখানে অ্যালকাইল গ্রুপ ঠেলছিল, তাহলে ঠেললে কী হবে, তাহলে যে অ্যানায়নটা ধরে নিলাম H+টা ভেঙে গেল, ভেঙে তোমার যে কার্বক্সিলেট আয়নটা বললাম, তাহলে কী হবে, কার্বক্সিলেট আয়নে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাহলে অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে কী হবে, স্টেবিলিটিটা কমে যাবে, অর্থাৎ এই আয়নের স্টেবিলিটিটা কমে যাবে, তাহলে কমলে কী হবে, অ্যাসিডিটিও কমে যাবে। ঠিক আছে, ইফেক্টটা আসছি, যদি -I ইফেক্ট কোনো গ্রুপ থাকে, অর্থাৎ ইলেকট্রন আকর্ষক গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিডের যুক্ত থাকে, তখন কী হবে। দেখো ধরে নিলাম জেড কোনো একটা গ্রুপ আছে যার ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা আছে, অর্থাৎ -I ইফেক্ট কোনো গ্রুপ জেডটা, তাহলে ও ডিরেক্ট কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এ যখন তোমার বিয়োজনটা হবে তখন কি পাবো, ব্যাস। তাহলে এখানে দেখো জেডটা তো আমি বলবো -I ইফেক্ট আছে, ও তাহলে ইলেকট্রন নিজের দিকে টানবে, তাহলে টানটা এইদিকে পড়বে, তাহলে এইদিকে পড়লে অক্সিজেনের ওপর ইলেকট্রন ঘনত্ব ঘাটতি কমে যাবে না, ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। কেন, এইদিকে টানার জন্য, তাহলে এইদিকে টানছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব কমে গেলো, তাহলে সেই ঘাটতিটা প্রশমিত করবে কোথা থেকে, এই বন্ধন থেকে। তাহলে এ কী করবে, ইলেকট্রন টানলে কী হবে, এই বন্ধনটা তোমার দুর্বল হয়ে গেলো, OH বন্ধনটা দুর্বল হয়ে গেলো, তাহলে H+ হয়ে বের হতে চাইবে এবং অক্সিজেনের উপর মাইনাস চার্জ রিসাইড করবে, যেটা সম্ভব, কারণ অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ঠিক আছে, তাহলে হলো, তাহলে এ টানার জন্য কী হলো, অক্সিজেনের বা কার্বক্সিলেট আয়নের ইলেকট্রন ঘনত্ব কমে গেল জেডের ইলেকট্রন টানার জন্য, তাহলে ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায়, তাহলে এই আয়নটা তোমার বেশি স্টেবল হবে। ঠিক আছে, তার মানে এক কথায় যদি -I কোনো গ্রুপ থাকে, ইলেকট্রন টানার জন্য OH বন্ধনটা দুর্বল হয়ে যায়, দুর্বল হলে কী হবে, ওর অ্যাসিডিটিটা বেশি হবে বা H+টা বেশি করে ভাঙতে চাইবে। কেমন? আচ্ছা, এবার এখানে 3 ধরনের কেস ঘটতে পারে, কীরকম দেখো, -I ইফেক্ট যে গ্রুপ আছে তার তোমার প্রকৃতির ওপর নির্ভর করবে। কীরকম, যেমন ধরে নিলাম বোঝাতে চেয়েছে যে ওর নেচারটা কীরকম, ওর ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কীরকম। তাহলে আমরা জানি হ্যালোজেনগুলোর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পর্যায় সারণী যত ওপর থেকে নিচের দিকে নামা যায়, তোমার ইলেকট্রোনেগেটিভিটি ধীরে ধীরে কমতে থাকে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমলে কী হবে, ইলেকট্রন টানা ক্ষমতাও কমতে থাকবে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কার বেশি, ফ্লোরিনের বেশি। ও তাহলে বেশি করে ইলেকট্রন ওর দিকে টানলে কী হবে, OH বন্ধনে টানটা পড়বে, ফলে ও বেশি করে দুর্বল হবে। ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে ওর ক্ষেত্রে ইফেক্টটা কম হবে, তাহলে অ্যাসিডিটি এর বেশি হবে, বেশি করে টানছিল, নেক্সট এ টানছিল, নেক্সট তোমার ব্রোমিনটা ক্লোরিন বা ফ্লোরিনের তুলনায় কম পরিমাণে টানছে, যেহেতু ওর ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে কম টানার জন্য অ্যাসিডিটিটাও একটু কমে যাবে, তাহলে এর ক্ষেত্রে বেশি হলো। তাহলে বোঝা গেল গ্রুপের প্রকৃতির উপরে
তোমার অ্যাসিডিটিটা নির্ভর করে। নেক্সট আরেকটা কি পয়েন্ট, যে তোমার সংখ্যার ওপর সেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা ইলেকট্রন আকর্ষক গ্রুপ যেটাই থাকুক না কেন তার সংখ্যার ওপরে নির্ভর করবে। হ্যাঁ, যেমন তাহলে এটা ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, এটা ডাইক্লোরো, এটা মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, তারপরে মনে করো অ্যাসিডিক অ্যাসিড আছে পরেরটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3টা ক্লোরিন আছে, তাহলে এদের কি ইলেকট্রন অ্যাট্রাকশন পাওয়ার অনেক বেশি, তাহলে ও বেশি করে ইলেকট্রন টানবে, বেশি করে ইফেক্ট হবে, বেশি করে ওয়েজটা দুর্বল হবে, অর্থাৎ বেশি করে ভাঙবে, এর অ্যাসিডিটা বেশি হবে। তাহলে এখানে 2টো আছে, তাহলে এর প্রভাবটা কম, এর তুলনায় কম, তাই না? তাহলে এ টানছে, 2টো টানছে, এখানে 3টে টানছিল, তাহলে এর ক্ষেত্রে অ্যাসিডিটা যা হলো বেশি হলো, মানে সরি এর তুলনায় কম হলো। এবার এখানে একটা ক্লোরিন আছে, তাহলে কি হবে, এর টানটা তোমার কি হবে, এর তুলনায় কম, তাহলে এর অ্যাসিডিটা সবচেয়ে কম হবে কম্পারিজন টু এই স্ট্রাকচারগুলো। তাহলে বোঝা গেল, যত তোমার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সংখ্যা বাড়বে, অত ইলেকট্রন আকর্ষী গ্রুপের সংখ্যা বাড়বে, তত ইলেকট্রোনেগেটিভিটি তত তোমার অ্যাসিডিটি বেড়ে যাবে। কেমন? ওকে, নেক্সট আরেকটা পয়েন্ট হচ্ছে সেই ইলেকট্রন আকর্ষী গ্রুপের পজিশনের ওপর, কোন পজিশনে আছে তার উপরেও নির্ভর করবে তার অ্যাসিডিটিটা কীরকম হবে। যেমন মনে করো দেখো এখানে COOH দেখো, এখানে COOH এর রেসপেক্ট এটা আলফা কার্বন, এটা বিটা, এটা গামা, তাহলে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, ঠিক আছে। তাহলে COOH এর রেসপেক্টে তোমার আলফা পজিশনে ক্লোরিনটা ছিল, তাহলে কাছাকাছি আছে, তাহলে এর আকর্ষণ বলটা বেশি হবে, বেশি করে টানবে, OH বন্ধনটা বেশি করে দুর্বল হয়ে যাবে। এবং পরের স্ট্রাকচারে দেখো তোমার ক্লোরিনটা কোথায়, বিটা পজিশনে, একটু দূরত্ব বেরোলো, তাহলে টানটা একটু কমে গেল, তাহলে এর অ্যাসিডিটি এর তুলনায় কমে গেল, অর্থাৎ এটার বেশি। আর এখানে দেখো গামা পজিশন, অর্থাৎ আরও দূরে আছে, COOH এর রেসপেক্ট ক্লোরিনটা অনেক দূরে আছে, তাহলে ওর টানটা বা ইফেক্টটা অনেকটাই কমে গেল, তাহলে এর অ্যাসিডিটি এদের তুলনায় অনেকটা কমে যাবে। তাহলে বোঝা গেল পজিশনের উপরেও নির্ভর করছে অ্যাসিডিটিটা বাড়বে না কমবে। কেমন? ওকে, তোমার আলফা কার্বনের সংকরায়নের অর্থাৎ হাইব্রিডাইজেশনের নেচারের ওপর ডিপেন্ড করবে কার অ্যাসিডিটি বেশি হবে। তাহলে এখানে দেখো এর রেসপেক্টে আলফা কার্বন, আলফা কার্বন, আলফা কার্বন, তাহলে এখানে কার্বনটা কি সংকরায়িত অবস্থায় আছে, ট্রিপল বন্ড আছে, তাহলে sp হাইব্রিডাইজড, এই কার্বনগুলো হচ্ছে তোমার sp2 ডাবল বন্ড আছে, আর এখানে সব সিঙ্গেল বন্ড, তাহলে এটা sp3। তাহলে আমাদের জানা আছে sp কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হয় দেন sp2 সংকরায়িত কার্বন দেন sp3। তাহলে sp সংকরায়িত কার্বন ইলেকট্রনিটি বেশি হওয়ার জন্য কী হবে, ও ইলেকট্রন এইদিকে ওর দিকে টান পড়বে, তাহলে OH বন্ধনটা দুর্বল হবে, এখানে টানটা কম, এখানে আরও কম, তাহলে আলটিমেট এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে, তারপর ওর। মজা গেল? ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিড কেন তীব্র হয় দেখো, তাহলে HCOOH আর অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। তাহলে এখানে মিথাইল গ্রুপ আছে, প্লাস ইফেক্ট আছে, ও ইলেকট্রন ঠেললে তাহলে OH বন্ধনটা তোমার শক্তিশালী হয়ে গেল, তাহলে ব্রেকেজটা কম হতে চাইবে, কিন্তু হাইড্রোজেনে সেরকম কোনো ইফেক্ট নেই, তাহলে কোনো প্লাস ইফেক্ট সেরকম নেই, মাইনাস ইফেক্ট নেই, তাহলে ও কী হবে, COOH নর্মাল CO গ্রুপ এর ইলেকট্রন টানার জন্য যেরকম অ্যাসিডিক হয় সেটা ততটাই অ্যাসিডিক হবে, আর এই ক্ষেত্রে ওর তুলনায় অ্যাসিডিটিটা কম হবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ প্লাস ইফেক্ট অফ মিথাইল গ্রুপ। ঠিক আছে? ওকে, এবার আসছি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা। ঠিক আছে, তাহলে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড বলতে তোমার বেনজিন বলের সঙ্গে মনে করো COOH যুক্ত আছে। ঠিক আছে, তাহলে বেনজোইক অ্যাসিড। এইবার মনে রাখবা বেনজিন বলের মাইনাস আই ইফেক্টও আছে, আবার প্লাস আর ইফেক্টও আছে। মাইনাস আই ইন্ডাক্টিভ ইফেক্ট, প্লাস আর মানে রেজোনেন্স ইফেক্ট। তাহলে এটা ডিপেন্ড করে কোন গ্রুপগুলো কিভাবে যুক্ত আছে তার উপরে ওর বেনজিন বলে মাইনাস আর প্রদর্শন করবে না প্লাস আর প্রদর্শন করবে সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে কী ধরনের গ্রুপ যুক্ত আছে তার উপরে। কিন্তু এখানে একটু বলে রাখি, বেনজিন বলের মাইনাস আরের তুলনায় প্লাস আর ইফেক্টটাই বেশি, অর্থাৎ ও ইলেকট্রন ঠেলে। ঠিক আছে, তাহলে ঠেললে কী হবে দেখো, তাহলে এখানে মনে করলাম বেনজিন বলের প্লাস আর ইফেক্ট আছে, তাহলে ও ঠেলছে ইলেকট্রন, তাহলে পাই বন্ধন এদিকে আসলো, এদিকে উঠলো, তাহলে রেজোনেন্স কী হবে, প্লাস হয়ে গেল ও মাইনাস OH। এবার এটিকে রেজোনেন্স চলতে থাকবে, এখানে প্লাস হয়ে গেল,
আবার এটা এখানে আসবে, এরকম করে রেজোনেন্স চলবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনে তোমার ইলেকট্রন ঘনত্ব তাহলে কি হলো, কমলো কিন্তু না, তাই না? তাহলে এখানে পাই বন্ধন রেজোনেন্স হওয়ার জন্য ইলেকট্রন ঘনত্ব বেড়েই গেল। তাহলে কি হবে, তোমার ওইচ বন্ধনটা তাহলে এইদিকে টানটা কম হবে, তাহলে কম হলে কি হবে, অ্যাসিডিটিটা কমে যাবে, তাই না? বুঝতে পারলা? তাহলে যদি তোমার এই টানটা এইদিকে পুরোটাই কাজ করতো, তখন ওইচ বন্ধনটা দুর্বল হতো, কিন্তু ইলেকট্রনের ফ্লো কোন দিকে আসছে, এই দিকে আছে, অর্থাৎ কার্বক্সিলিক কার্বনের দিকে চলে এসছে। তাহলে কি হবে, ওইচ বন্ধনটা তোমার স্ট্রং হয়ে গেল, তাই না? তাহলে এর অ্যাসিডিটি তোমার, অর্থাৎ বেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিডিটি ফর্মিক অ্যাসিডের তুলনায়ও কম হবে, হ্যাঁ, অর্থাৎ অ্যালিফ্যাটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, তাহলে এর তুলনাতেও তোমার বেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিডিটিটা তোমার কমে যাবে, ঠিক আছে। কিন্তু এর অ্যাসিডিটিটা আবার অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় বেশি হবে। কেন? কারণ তোমার মিথাইলের স্ট্রং প্লাস আই ইফেক্ট আছে। তাহলে মিথাইলের এই অ্যাসিডিক অ্যাসিডের মিথাইলের স্ট্রং প্লাস আই ইফেক্টটা তোমার ফিনাইল গ্রুপের মাইনাস আই বা প্লাস আর ইফেক্টের তুলনায় অধিক ক্রিয়াশীল, অধিক বেশি হয় প্রভাবটা, ঠিক আছে। তার মানে ফিনাইল গ্রুপের মাইনাস আই বা প্লাস আর প্রভাবের তুলনায় মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্টটা স্ট্রং, সেই জন্য তোমার এ বেশি করে ইলেকট্রন ঠেললে তাহলে কি হবে, ওইচ বন্ধনটা স্ট্রং হয়ে গেল, তাহলে এর ওইচ বিয়োজনটা কম হতে চাইবে, অর্থাৎ অ্যাসিডিটিটা কমে যাবে, তাহলে এর অ্যাসিডিটি বেশি হবে, তাহলে সিরিজটা হয়ে যাবে এরকম অ্যাসিডিটি। বোঝা গেল? ফিনাইল গ্রুপ সম্পৃক্ত কার্বনের মাধ্যমে যদি কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার অ্যাসিডিটি বেঞ্জোইক অ্যাসিডের থেকে কমে যাবে, তাই না? তাহলে এ কী করছিল, ইলেকট্রন তোমার ঠেলছিল, তাহলে এর ক্ষেত্রে ঠেলার প্রবণতা বেশি হয়ে যাবে, তাই না? তাহলে এর অ্যাসিডিটিটা তোমার কি হবে, কমে গেল। আর অ্যাসিডিক অ্যাসিড তো তোমার বলেইছি, আগেই বললাম যে প্লাস আই ইফেক্টটা এদের তুলনায় অ্যারোমেটিক রিংসের তুলনায় তোমার বেশি হয়, ঠিক আছে। তাহলে দেখো বইয়ে পিকে ভ্যালুগুলো দেওয়া আছে, এক্সপেরিমেন্টালি এগুলো পাওয়া হয়েছে। তাহলে পিকে 4.19, তাহলে আমি আগেই বলেছি পিকে ভ্যালু যার কম হবে সে বেশি অ্যাসিডিক হবে, তাহলে এর ভ্যালুটা কম। এর দেখো 0.31, এর 4.76, অনেক বেশি, তাহলে এর অ্যাসিডিটা সবচেয়ে কম হবে এদের তুলনায়। তার মানে সিরিজটা হয়ে যাবে এরকম, আম্লিকতার ক্রমটা হবে এরকম, বুঝতে পারলে? ওকে, তোমার COOH মাইনাস প্লাস H প্লাস, ঠিক আছে। এইবার কোনো অ্যারোমেটিক অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে এখানে বেঞ্জোইক অ্যাসিড লিখেছি, এর সঙ্গে ওই অ্যালিফ্যাটিকের মতো সেম ব্যাপার, যদি কোনো মাইনাস আই ইফেক্ট কোনো গ্রুপ যদি কানেক্টেড থাকে, যুক্ত থাকে, তাহলে কি হবে, এই যে অ্যানায়নটা পাবো ওটার স্টেবিলিটিটা বেশি হবে, ঠিক আছে, তার মানে ওটা বেশি অ্যাসিডিক হবে। এবার যদি এখানে তোমার অ্যারোমেটিক্সের ক্ষেত্রে কোনো প্লাস আই গ্রুপ যুক্ত আছে কোনো এক পজিশনে, তাহলে প্লাস আই প্রভাব থাকলে কি হবে, অ্যানায়নের স্টেবিলিটি, যে অ্যানায়নটা পাবো ও স্টেবিলিটিটা তোমার কমে যাবে, ঠিক আছে। তার মানে অ্যালিফ্যাটিকের মধ্যে প্লাস আই ইফেক্ট থাকলে ইলেকট্রন ঠেলবে, অর্থাৎ ওইচ বন্ধনটা স্ট্রং হয়ে যাবে, ভাঙতে চাইবে না, কেমন? ঠিক আছে। এবার ডিরেক্ট আমি কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করবো এবং সেখানেই কম্পারিজন করে নেব কার অ্যাসিডিটি বেশি হবে কার কম, ঠিক আছে। দেখো এখানে কিছু তোমার অ্যাসিড লিখেছি, তাহলে এখানে দেখো ফার্স্ট কম্পাউন্ডটায় NO2 গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে NO2 গ্রুপের স্ট্রং ইলেকট্রন অ্যাট্রাক্টিং পাওয়ার আছে, তাহলে ও কী করবে, ইলেকট্রন নিজের দিকে টানবে বেশি করে, তাহলে টানলে কী হবে, এই দিকে টানটা পড়বে, অর্থাৎ কার্বক্সিলেট যে গ্রুপটা, কার্বক্সিল গ্রুপে তোমার ইলেকট্রনের ঘাটতি দেখা দেবে, অর্থাৎ ওইচ বন্ধনটা দুর্বল হয়ে যাবে, তাহলে কী হবে, H প্লাস ইজিলি বের হতে চাইবে, কেমন? তাহলে সেই জন্য এর অ্যাসিডিটি বেশি হবে কম্পারিজন টু বেঞ্জোইক অ্যাসিড। এখানে নর্মাল যেরকম অবস্থা আছে, এখানে বেঞ্জোইক অ্যাসিডের তোমার এই COOH গ্রুপটা এখানে sp2 কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে একই প্লেনে আছে, তাহলে এখানেও রেজোন্যান্স হয়ে এর যে অ্যাসিডিটি হয় সেরকমই হবে। অর্থাৎ এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবে। তাহলে এখানে OH এর H-টা ভেঙে যে কার্বক্সিলেট আয়ন হবে, ওটা রেজোন্যান্স স্টেবিলাইজ যেরকম হয় হবে। এবং তোমার এখানে দেখো নেক্সট যে গ্রুপটা আছে, এখানে মিথাইল গ্রুপ আছে, এর কি আছে, প্লাস আই ইফেক্ট আছে, ওই ইলেকট্রন ঠেললে কি হবে, কার্বক্সিল যে গ্রুপটা ওখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, তাহলে বাড়লে কী হবে, ওর H প্লাসের প্রবণতাটা কমে যাবে, ধীরে ধীরে OH বন্ধনটা স্ট্রং হয়ে যাবে, সেই জন্য এর অ্যাসিডিটিটা এর তুলনায় কম হবে, ঠিক আছে। তাহলে এ সবচেয়ে বেশি অ্যাসিডিক হলো, তারপরে বেঞ্জোইক অ্যাসিড, তারপরে এটা, তাহলে এখানে কোনো ইফেক্ট কোনো গ্রুপ ছিল না, ওর যে অ্যাসিডিক ছিল বেঞ্জোইক অ্যাসিডের সেটাই, এবং এখানে এক্সট্রা প্লাস আই ইফেক্ট থাকার জন্য এর অ্যাসিডিটিটা কমে গেল।
এবং OCH3 পরের গ্রুপটা দেখো এর আরও স্ট্রং প্লাস ইফেক্ট আছে, ও ইলেকট্রন ঠেলে আরও কমে গেলো, OH গ্রুপটা আরও প্লাস ইফেক্টটা বেশি, ঠিক আছে। তাহলে তোমার ধীরে ধীরে এরকমভাবে রেজাল্টটা দাঁড়াবে। তাহলে দেখো পিকে ভ্যালুগুলো দেওয়া আছে, এর ক্ষেত্রে দেখো 3.43 সবচেয়ে কম বলতে পিকে ভ্যালুটা কম অর্থাৎ বেশি অ্যাসিডিক, তারপর ধীরে ধীরে পিকে ভ্যালুগুলো বেড়েছে অর্থাৎ আম্লিকতা কমে গেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, একটা বিষয় আসছি দেখো, তোমার অর্থ আর প্যারা পজিশন অর্থাৎ COH আর প্যারা পজিশনে অর্থাৎ COH গ্রুপের রেসপেক্টে অর্থ এবং প্যারা পজিশনের জন্য যদি কোনো গ্রুপ থাকে সেটা প্লাস আই হোক বা মাইনাস আই হোক, তাহলে তার ইফেক্টটা বেশি হয় দেন মেটা পজিশন, ঠিক আছে। কারণ অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেশি করে বাড়ে অথবা বেশি করে কমে দেন মেটা পজিশন, কেমন। তাহলে দেখো মনে করো OCH3 গ্রুপটা আছে, আমি একটু রেজোন্যান্সটা দেখাচ্ছি, দেখো মিথক্সি গ্রুপ আছে, তাহলে COH, তাহলে এখানে কিভাবে রেজোন্যান্সটা হবে, পাই বন্ধন ওই তো ঠেলছে প্লাস আর ইফেক্ট বা প্লাস আই ইফেক্ট আছে OCH3 গ্রুপে, তাহলে কী হবে, এটা এখানে উঠলো, এটা এখানে উঠলো, এটা এখানে উঠলো, অর্থাৎ সার্বিক ইলেকট্রনের ফ্লো কোন দিকে হলো, কার্বক্সিল গ্রুপের দিকে হলো, ও প্লাস হয়ে গেলো ডাবল বন্ড, দেখো তাহলে OCH3 অর্থাৎ মিথক্সি গ্রুপের প্লাস আই ইফেক্টের জন্য ও ইলেকট্রন ফ্লোটা কোন দিকে গেল, COH গ্রুপের দিকে, অর্থাৎ কার্বক্সিল গ্রুপে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, সেই জন্য OH বন্ধনটা স্ট্রং হয়ে গেলো, এ চট করে ভাঙতে চাইবে না, সেই জন্য এর অ্যাসিডিটিটা কম হয়, ঠিক আছে। কিন্তু যদি মাইনাস আই ইফেক্ট কোনো গ্রুপ থাকতো, যেমন ধরে নাও নিজের দিকে টানবে, তাহলে টানলে রেজোন্যান্সটা কীরকম হবে, এখানে উঠবে, এখানে উঠবে, এরকম হবে, তাই না। তাহলে কি পাবো, তাহলে প্লাস হলে কি হবে, ও ইলেকট্রন কোন দিক থেকে টানবে, এদিক থেকে টানবে, এদিক থেকে টানবে, তাহলে এর লোন পেয়ারটা তখন ইনভলভ হয়ে যাবে এদিকে, তাহলে তোমার কি হলো, সার্বিক ফ্লোটা এইদিকে হলো, অর্থাৎ কার্বক্সিল গ্রুপে ইলেকট্রনের ঘাটতি হলো, তাহলে ঘাটতি হলে কী হবে, OH বন্ধনটা ইজিলি ব্রেক করতে চাইবে, সেই জন্য এর অ্যাসিডিটিটা, এই যৌগগুলো অ্যাসিডিটিটা তোমার বেশি হবে, কেমন। তোমার আমি দেখো কতগুলো অর্থ সাবস্টিটিউটেড তোমার বেনজোইক অ্যাসিড লিখেছি, তাহলে এখানে দেখো মিথাইল গ্রুপ আছে, এখানেও মিথাইল ক্লোরিন, তাহলে এবার এই ক্ষেত্রে মনে রাখবা যে অর্থ পজিশনে যেই গ্রুপটাই থাকুক না কেন, অর্থাৎ প্লাস আই ইফেক্ট গ্রুপ থাকুক বা মাইনাস আই ইফেক্ট যে কোনো গ্রুপই থাকুক না কেন, অর্থ পজিশনে থাকলে তোমার সেই অ্যাসিডটার, সেই বেনজোইক অ্যাসিডটার ক্ষেত্রে তোমার অ্যাসিডিটিটা বেশি হবে দেন যদি মেটা পজিশনে কোনো গ্রুপ থাকতো বা প্যারা পজিশনে কোনো গ্রুপ থাকতো, ঠিক আছে। তাহলে এটা কেন হয়, এটাকে বলা হয় অর্থ ইফেক্ট। তাহলে এই অর্থ ইফেক্টের জন্য তোমার অর্থ পজিশনে যে গ্রুপগুলো থাকবে সেই সব বেনজোইক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হবে। কেন হয়, কারণ তোমার যদি এখানে কোনো গ্রুপ না থাকতো, অর্থাৎ সিম্পলি বেনজোইক অ্যাসিড থাকতো, তাহলে বেনজিন বলয়ের প্লাস আর এফেক্ট ছিল, তাহলে ও কী হবে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঠেলবে, রেজোন্যান্সে ইনভলভ হবে, ঠিক আছে। কিন্তু মিথাইল গ্রুপ অর্থ পজিশনে থাকার জন্য এদের মধ্যে একটা স্টেরিক হিন্ড্রেন্স কাজ করে, অর্থাৎ বিকর্ষণ কাজ করে। স্টেরিক হিন্ড্রেন্স বা বিকর্ষণ কাজ করার জন্য এই COH আর এই কার্বনের মধ্যে প্লেনটা তখন সরে যায়, অর্থাৎ COH গ্রুপটা তোমার প্লেন থেকে একটু সরে যায়। তাহলে কি হলো, এই বেনজিন বলের সঙ্গে তখন ডিরেক্ট রেজোনেন্সে ও ইনভলভ হতে পারছে না, তাহলে বা আংশিক রেজোনেন্স হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হলো, তোমার অ্যাসিডিটা নর্মাল বেনজোইক অ্যাসিডের তুলনায় তাহলে বেড়ে যাবে। বেনজোইক অ্যাসিডের যেটা কী ছিল, বেনজোইক অ্যাসিডে তোমার এরা একই প্লেনে ছিল, এটা sp2 কার্বন, এটাও তোমার sp2 কার্বন, তাহলে এদের মধ্যে সব রেজোনেন্সে ইনভলভ হচ্ছিল, এই ইলেকট্রন ঠেলছিল, তোমার OH বন্ধনটা স্ট্রং হয়ে যাচ্ছিল, ঠিক আছে। কিন্তু এখানে সেই ফ্লোটা ততটা হতে পারছে না, কারণ প্লেনটা অন্য প্লেনে চলে গেছে, তাহলে রেজোনেন্সটা ডিরেক্টলি হচ্ছে না। তাহলে এখানে বড় বড় দুইটা গ্রুপ আছে, তাহলে এর এফেক্টটা আরও বেশি, অন্য প্লেনে একদম ডিপ্ল্যানারাইজড হয়ে গেছে, তাই না। তাহলে এখানে রেজোনেন্স হচ্ছে, অ্যাসিডিটা বেশি, এবং এখানে ক্লোরিন মাইনাস এফেক্ট তো আছে এবং অর্থ পজিশনে আছে, তাহলে এর ডাবল ইফেক্টের জন্য এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হয়। দেখো পিকে ভ্যালুটা 2.94 সবচেয়ে বেশি অ্যাসিডিক, এটা দুটো গ্রুপ থাকার জন্য অ্যাসিডিটিটা তোমার একটা গ্রুপের তুলনায় বেশি হবে, এখানে দেখো ভ্যালুটা বেশি, বোঝা গেল। তার মানে আলটিমেট সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে এটা, তারপর এটা, তারপর এটা।
এরকম হবে, বোঝা গেল? তাহলে দেখো এরকম, তাহলে অর্থো নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, প্যারা নাইট্রো বেঞ্জোইক, মেটা নাইট্রো আর নর্মাল বেঞ্জোইক অ্যাসিড আছে। তাহলে এদের মধ্যে কে বেশি অ্যাসিডিক হবে? এইটা, এইটা, এটা। সিরিজটা এরকম, বইয়ে পিকে ভ্যালু দেওয়া আছে, দেখে নেবে। তাহলে এর পিকে ভ্যালুটা কম হবে, তারপরে ওর সবচেয়ে বেশি হবে। কেমন? তাহলে কেন? কারণ NO2 গ্রুপটা অর্থ পজিশন আছে, তাহলে অর্থ ইফেক্টের জন্য এর সবচেয়ে অ্যাসিডিটি বেশি হবে, একটু আগেই বললাম। নেক্সট, প্যারা পজিশনে NO2 গ্রুপের ইফেক্টটা বেশি হয়, ও বেশি পরিমাণে টানবে দেন মেটা পজিশন, তাহলে সেই জন্য এর অ্যামলিকতা বেশি হবে। তারপর মেটা নাইট্রো কিছু হলেও টানবে, আর এখানে তোমার নর্মাল বেঞ্জোইক অ্যাসিড যা আছে অ্যাসিডিটি এদের তুলনায় তোমার কম হবে। ওকে, ইফেক্ট গ্রুপ অর্থাৎ মিথাইল গ্রুপ, অর্থোমিথাইল তোমার বেঞ্জোইক অ্যাসিড, এদের অর্থ মেটা প্যারা আইসোমারগুলোর ক্ষেত্রে কার অ্যাসিডিটি বেশি হবে, কার কম হবে, দেখো। তাহলে এখানে মিথাইলের তো আমি আগেই বলেছি অর্থ পজিশনে প্লাস ইফেক্ট গ্রুপ থাকুক বা মাইনাস ইফেক্ট থাকুক, অর্থ ইফেক্টের জন্য ওর সবচেয়ে অ্যাসিডিটি বেশি হবে দেন বেঞ্জোইক অ্যাসিড বা ওর আইসোমারগুলোর তুলনায়। কেমন? তাহলে এই কম্পাউন্ডের অ্যাসিডিটি বেশি হবে। তারপর বেঞ্জোইক অ্যাসিডের বেশি হবে অ্যাসিডিটি, কেন? কারণ মিথাইলের তো প্লাস ইফেক্ট আছে, ও ঠেললে কী হবে, ইলেকট্রন তোমার কার্বক্সিল অ্যাসিডের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, অর্থাৎ OH বন্ধনটা তোমার স্ট্রং হয়ে যাচ্ছে, সেই জন্য বেঞ্জোইক অ্যাসিডের নর্মাল অবস্থায় বেশি হবে। আর এখানে মিথাইল গ্রুপ তো প্লাস ইফেক্ট আছে মানলাম, এবার মেটা না প্যারা কোনটা অ্যাসিডিটি বেশি হবে? তাহলে আমি একটু আগে বলেছিলাম যে প্যারা পজিশনে ইফেক্টটা বেশি, ও বেশি পরিমাণে ঠেলে ইলেকট্রন, ঠিক আছে, রেজোনেন্সটা ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে ও বেশি করে ঠেললে তাহলে OH বন্ধনটা স্ট্রং হয়ে গেলো বেশি করে, তাহলে এর অ্যাসিডিটি কমে গেল, আর মেটা পজিশন ইফেক্টটা কম জন্য এর অ্যাসিডিটি প্যারার তুলনায় বেশি হবে। তাহলে সিরিজটা হবে এরকম, ঠিক আছে? এক্সাম্পল দিব, সেগুলো একটু মন দিয়ে বুঝবে, হ্যাঁ, এগুলো তুমি একটু অন্য ধরনের, ব্যতিক্রম ঠিক নয়, সেই টাইপের মনে করে নিতে পারো, হ্যাঁ। তাহলে এগুলো টোটালি এক্সপেরিমেন্টাল, পিকে ভ্যালু এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যার কার কম কার বেশি, এবং তার উপরে বেস্ট করে তোমার এক্সপ্লেনেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে মনে রাখবে ক্লোরিন পরমাণুর প্লাস আর ইফেক্টের তুলনায় মাইনাস আই ইফেক্টটা বেশি কার্যকরী হয়। কেন হয়? কারণ তোমার ক্লোরিন কার্বনের 2p-র সঙ্গে ক্লোরিনের 3p অরবিটালে অভিলেপনটা অতটা ভালো হয় না, যার জন্য এখানে রেজোনেন্সটা অত ভালো হতে পারে না, ঠিক আছে? সেজন্য প্লাস আর ইফেক্ট বা রেজোনেন্সে ও লোন পেয়ারের ইনভলভমেন্টটা তোমার কম হবে, তার তুলনায় তোমার কি হবে, ক্লোরিনের মাইনাস আই ইফেক্টটা বেশি কার্যকরী হবে, তাহলে তার মানে ও ইলেকট্রন টানবে। এবার ক্লোরিনের পজিশনের ওপর ডিপেন্ড করবে ওর ইলেকট্রন টানার প্রবণতা কী হবে। তাহলে যে COOH গ্রুপের কাছাকাছি হয়ে থাকে, এটা অর্থ ইফেক্ট তো আছেই, প্লাস ও কাছে আছে, নিয়ারেস্ট পজিশনে আছে COOH এর, তাহলে ও ইলেকট্রন বেশি করে টানবে। তারপরে কাছাকাছি কোথায় আছে, মেটা পজিশন, নেক্সট এ বেশি করে প্যারা পজিশনের দূরত্বটা বেশি হবে, ওর টানার প্রবণতাটা ধীরে ধীরে কমে যাবে, তার মানে তোমার আলটিমেটটা টানবে, ইলেকট্রন ঘনত্ব টানবে ক্লোরিন, সেই জন্য বেঞ্জোইক অ্যাসিডের তুলনায় এদের অ্যাসিডিটি বেশি হবে, এবং টানটা কার ক্ষেত্রে বেশি হবে, অর্থ পজিশনে, সেই জন্য এর অ্যাসিডিটি বেশি হবে, তারপর মেটা, তারপরে প্যারা, বোঝা গেল? আমার হাইড্রোক্সি, অর্থ হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড, মেটা, প্যারা, তিনটা আইসোমার আছে এবং বেঞ্জোইক অ্যাসিড আছে, তাহলে কার বেশি কার কম? তাহলে পিকে ভ্যালুটা একটু খেয়াল করো যে এর ক্ষেত্রে অর্থ হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে 2.98, অর্থাৎ এর ভ্যালুটা অনেকটাই কম, অর্থাৎ এর অ্যাসিডিটি অন্যগুলোর তুলনায় খুবই বেশি, ঠিক আছে? এদের ক্ষেত্রে দেখো ডিফারেন্সটা অনেক বেশি, 4.19, 4.58, ঠিক আছে? তাহলে এরটা এক্সট্রা বেশি কেন হয়, তার কারণটা হচ্ছে এখানে যে অ্যানায়নটা হবে কার্বক্সিলিক অ্যাসিডের, যে অ্যানায়নটা কার্বক্সিল আয়নটা তৈরি হয়, কার্বক্সিল আয়নটা, সেখানে অর্থ পজিশনে OH গ্রুপ থাকার জন্য এদের মধ্যে একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ধন হওয়ার জন্য সেটা এক্সট্রা স্টেবল হয়ে যায় গঠনটা। কীরকম সেটা ওপরে দেখাচ্ছি, দেখো। এখানে H+টা বের হওয়ার পরে দেখো এখানে অ্যানায়নটা তৈরি হলো, এবার সেই মাইনাসটা এখানে হাইড্রোজেন কি ডেল্টা প্লাস, তাহলে এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হবে, তাহলে হলে দেখো একটা 6 মেম্বার চিলেট কম্পাউন্ড গঠন হচ্ছে, তাহলে সেই জন্য এই স্ট্রাকচারটা এক্সট্রা স্টেবল হয়ে যায় অ্যানায়নটা, যার জন্য এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হয়, বোঝা গেল? ওকে, এরপর নেক্সট আসছি এই তিনটের মধ্যে এখানে আমি একটু আগে বললাম যে এই তিনটে একটু অন্যরকম, তাহলে এখানে এক্সপেরিমেন্টাল দেখা যাচ্ছে এর ভ্যালুটা কম, অর্থাৎ ওদের তুলনায় অ্যাসিডিটি বেশি, তাহলে এখানে বোঝা যায় যে OH গ্রুপ এখানে তোমার মাইনাস আই ইফেক্টের কাজ করেছে, তাহলে ও ইলেকট্রন টানলে কী হবে, মেটা পজিশনের টানটা অতটা ভালো নয়, যার জন্য ভ্যালুটা এর ক্ষেত্রে বেশি হয়, মানে অন্যান্য কম্পারিজন টু আদার্স কম্পাউন্ড। তাহলে আলটিমেট কী হবে, বেঞ্জোইক অ্যাসিডের তুলনায় এর অ্যাসিডটা স্লাইটলি বেশি হবে এখানে মাইনাস আই ইফেক্টের কারণের জন্য, ঠিক আছে?
বোঝা গেল? আচ্ছা, তাহলে বেঞ্জোইক অ্যাসিডের ভ্যালুটা এটা আমাদের জানাই আছে। এরপরে প্যারা পজিশনে কি আছে, ওএইচ গ্রুপের এখানে আবার ও প্লাস আর ইফেক্ট প্রদর্শন করেছে প্যারা পজিশনে থাকার জন্য। তাহলে প্লাস আর ইফেক্ট থাকলেও কী হবে, রেজোনেন্সে ইনভলভ হবে, এই ইলেকট্রন ঠেলবে, অর্থাৎ কার্বক্সিল গ্রুপের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। তাহলে কী হবে, সংশ্লিষ্ট অ্যাসিডের অ্যাসিডিটিটাও তোমার কমে যাবে, অর্থাৎ এর ভ্যালুটা সবচেয়ে বেশি হয় অন্যান্যগুলোর তুলনায়। তার মানে এর অ্যাসিডিটিও সবচেয়ে কম, ডিউ টু প্লাস আর ইফেক্ট অফ ওএইচ গ্রুপ অ্যাট প্যারা পজিশন। ওকে, গ্রুপ যেরকম ছিল মিথক্সি ও সিএইচ3, মিথক্সি গ্রুপের ক্ষেত্রেও সেম একই রকম ব্যাপারটা প্রযোজ্য হবে। কি যে ও সিএইচ3 অর্থ পজিশনে থাকার জন্য, অর্থ ইফেক্টের জন্য এর তোমার অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে অন্যগুলোর তুলনায়। তারপরে বেঞ্জোইক অ্যাসিডের তুলনায় মেটা আইসোমারে বেশি হবে, কারণ এখানে ও সিএইচ3 গ্রুপের এখানে একটা মাইনাসের ইফেক্ট কাজ করছে। তাহলে তোমার বেঞ্জোইক অ্যাসিডের তুলনায় এর অ্যাসিডিটিটা সেই কারণে বেশি হবে। কিন্তু প্যারা পজিশনে যখনই থাকবে ওর তখন প্লাস আর ইফেক্টটা বেশি কার্যকরী হবে। তাহলে প্লাস আর ইফেক্ট বেশি কার্যকরী হলে কী হবে, কার্বক্সিল গ্রুপের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, অর্থাৎ অ্যাসিডিটিটা কমে যাবে। তার মানে তোমার ওএইচ গ্রুপ থাকলেও যা হবে, ও সিএইচ3 গ্রুপ থাকলেও তার এক্সপ্লেনেশনটা একই রকমের হবে। তাহলে এটা টোটালি এক্সপেরিমেন্টাল পিকে ভ্যালুর রেজাল্ট দেখে এটা এক্সপ্লেন করা হয়েছে। তাহলে বোঝা গেল। তাহলে এই ছিল কার্বক্সিলিক অ্যাসিডের তোমার অ্যাসিডিটির কম্পারিজনগুলো, ঠিক আছে? তাহলে এগুলো ভালো করে বইতে দেখবে। হ্যাঁ, ওকে। নেক্সট দিন তাহলে আমরা তার রাসায়নিক ধর্ম অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনগুলো, বিভিন্ন কার্বক্সিলিক অ্যাসিড বিভিন্ন রিয়াকশনগুলো নিয়ে আলোচনা করবো। কেমন? ওকে, ভালো থাকো।